দর্শক, প্রাণের বইমেলার খবরের কাগজ লেখক আড্ডা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে যুক্ত রয়েছি আমি সারা জেরিন। আজকে আমার সঙ্গে যুক্ত রয়েছেন লেখক এবং প্রাবন্ধিক ডক্টর তপন বাগচি। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন 2023 সালে। একই সঙ্গে তিনি কিন্তু বাংলা একাডেমির পরিচালক হিসেবে রয়েছেন। তার সঙ্গে আজকে বইমেলার নানান বিষয় নিয়ে কথা বলবো। কেমন আছেন আপনি? আছি, মেলার ব্যস্ততা নিয়ে ভালো আছি, কারণ এখানে মেলা তো লেখক হিসাবে যেমন পাঠক ক্রেতা হিসেবে তেমন আবার আয়োজক প্রতিষ্ঠানের অংশ হিসেবে নানা রকমের ব্যস্ততা থাকতে হয়। তার ভিতর দিয়েও আনন্দে আছি, ভালো আছি। এবারের বইমেলাটা কিন্তু একটু ভিন্ন রকম, যেহেতু 21শে বইমেলা এবং 21শে ফেব্রুয়ারি এই বিষয়টা কিন্তু খুব গভীরভাবে জড়িত। সেখানে আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারির ওই ছন্দটা পাচ্ছি না। সেখানে এই ছন্দপতনের একটা বড় কারণ হলো রোজা নয়, কিন্তু বড় কারণটা আসলে নির্বাচন। যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সে কারণে ফেব্রুয়ারি 1 তারিখ থেকেই মেলার আয়োজন করা সম্ভব হচ্ছিল না, নিরাপত্তা দিতে সম্মত হয়নি কর্তৃপক্ষ। আমরা সেটি বুঝতে পেরে কিন্তু ডিসেম্বরে বইমেলার উদ্যোগ নিয়েছিলাম। তখন প্রতিবাদ উঠেছিল যে ডিসেম্বরে কেন, বইমেলা হবে 26 সালে, 25 সালে দুইটা বইমেলা হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারি মেলা ফেব্রুয়ারিতে হবে। যখন নির্বাচন ঘোষণা দিল 12 তারিখ, আমরা তখনই কিন্তু প্রকাশকদের সঙ্গে নিয়ে এই ফেব্রুয়ারির 20 তারিখে ঠিক করেছিলাম। তারপর অনেক দাবির প্রেক্ষিতে নানা রকমের ঘটনার মধ্যে দিয়ে 25 তারিখ, তারপরে আবার 26 তারিখ, কারণ এই মেলাটির বড় গুরুত্ব পৃথিবীর আর কোনো দেশে হয় কি না যে রাষ্ট্রপ্রধান এই মেলাটি উদ্বোধন করেন। তো সেই কারণে তার সময়, নতুন সরকার গঠন সব মিলে আমাদের 26-এ গড়ালো। তার মানে ফেব্রুয়ারির মাত্র 4 দিন আমরা পাচ্ছি, বাকিটা মার্চ মাসে। আবার মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, মার্চ মাস এবার ঈদের মাস। ঈদ পূর্ব সময়ে মানুষের দৈনন্দিন কেনাকাটায় ব্যস্ত থাকে বেশি। আবার যেহেতু ইফতারির একটা নির্ধারিত সময় আছে, তারপরে তারাবির নামাজের সময় আছে, সেই সব বিবেচনা করে এখন লোক সমাগম হয়তো অন্য বছরের চেয়ে একটু কম হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটু বলবো যে আসলে বাইরে কি কথা হয় সাধারণ মানুষের মধ্যে বইমেলাটা নিয়ে। সেটি হচ্ছে যে বইমেলাতে ঢুকলেই আমরা দেখি যে মানুষের সঙ্গে মেলার যে বিষয়টা, মেলা মানে কি মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি, এটাই আসলে উৎসব একটা। কিন্তু এবারের বইমেলাটা একেবারেই নিষ্প্রাণ, কোনো লোক নেই। রমজানের একটা বিষয় থাকে, মানুষ ক্লান্ত থাকে এবং যখন ইফতার করা হয় তখন আসলে তারা বইমেলা তখন ক্লান্ত আসবেন কিনা এবং বইমেলাতে এবার একটা বড় ধরনের লোকসান হবে কিনা। লোকসান প্রকাশকদের সাথে জিজ্ঞেস করলে বা প্রতি বছর আমরা তালিকা নেই কেমন বিক্রি হলো, তাতে দেখা যাচ্ছে যে সবাই আগের বছরে ভালো ছিল। তার মানে প্রতি বছর কি কমছে? তাহলে তো আগের বছরের তুলনায় গত বছর খারাপ ছিল, সেই তুলনায় তাদের বিবেচনা এবারও খারাপ হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করা দরকার, আপনার প্রশ্ন ছিল দুটি। এক হলো ভিড় তেমন নেই মেলার, মেলা কেবল 2 দিন, আর 21শে ফেব্রুয়ারির আগের যে উত্তেজনাটা থাকে সেটি একটু থিতিয়ে আসা, এই কারণটা একটা ব্যাপার। আর গতকালকে আমি দেখলাম যে মেলায় হালকা পাতলা লোকজন কম। তো 9টার সময় যখন শেষ হয় গেটে দাঁড়ালাম, দেখলাম বের হওয়ার সংখ্যা প্রচুর। তার মানে এবার মেলার আয়তন কিন্তু প্রায় 1.5 গুণ, এটাও খেয়াল করতে হবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওই প্রান্ত পর্যন্ত, যে কারণে ভিড় পাওয়া যাবে না। আবার আমরা জানি যে মেলা শুরু হতে হতে 1 সপ্তাহ কেটে যায়, ওই সব ঠিকঠাক হইতে, নতুন বই হতে। সেই কারণে পাঠক ক্রেতারা মনে করে তাহলে 7 দিন পরে যাব। আরও একটা কারণ আছে, অন্য সময় ফেব্রুয়ারি 1 তারিখে বইমেলা শুরু হয়, 7 তারিখে 8 তারিখে জমে যায়, কারণ প্রথম সপ্তাহে সমস্ত মানুষ বেতন পায়। এটাও আমাদের অপেক্ষা করতে হবে। মার্চের 1-2 তারিখ থেকে মেলা আশা করি জমবে। পৃথিবীর সব মেলা হয় 10 দিন 7 দিন, আমাদের মেলা তো 30 দিন, এবার একটু কম। আরেকটা জিনিস, বইমেলা উপলক্ষে শুধু বই সঙ্গে সঙ্গে ক্রেতা এটা না, বইমেলা উপলক্ষে বই বেরোয়, মানুষ বইয়ের পাতা উল্টে দেখতে পায়, একসঙ্গে অনেক বই দেখতে পায়। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখে যে এই বইটি আমার দরকার। সেটি এখন কেনার জন্য অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে, সারা বছর কিন্তু বই বিক্রি হয়। আবার পাড়ায় বইয়ের দোকান কিংবা নির্দিষ্ট কয়েকটা এলাকা আছে বা আমাদের ঢাকা শহরে বা প্রত্যেক জেলা শহরে, সেখান থেকে ঠিকই মানুষ বই কেনে, কিন্তু সেই বইটি নির্বাচন করার ক্ষেত্রে মেলার একটা বড় ভূমিকা আছে। তাই মেলার বিক্রিটাই সমগ্র মাসের, সমগ্র বছরের বিক্রির সাথে তুলনা করা যায়। তাহলে আমরা আসলে আপনাকে লেখক হিসেবে না, বরং আপনাকে শুধু বাংলা একাডেমির পরিচালক হিসেবে এটুকুই জানতে চাই যে এবার কি তাহলে খুব একটা লোকসান হবে বলে কি আপনি মনে করছেন? না, আমার মনে হয় না লোকসান হবে। আমরা রোজার জন্য বলছি বটে, রোজার জন্য কি জামা কাপড় বিক্রি এই মাসে কম হয়? কিন্তু ওইটা যেহেতু মানে বৈষয়িক বিষয়, দৈনন্দিন বইমেলা, বই 2 দিন পরে কিনলেও হবে, সেজন্য হয়তো মেলার পরে হবে।
মানে যারা আসলে সত্যিকারের বই প্রেমিক তারা তারা 5 ঠিকই দিন বই সময় খুঁজে পেলে নেবে, এসেও বই তারা খুঁজে বই, নেবে। হ্যাঁ, দীর্ঘদিনের সাহিত্যের সঙ্গে যোগসূত্র। এবং এখানেই আপনার কাজ, এখানেই আপনার সব। আপনার কাছে জানতে চাইবো যে লেখালেখির জন্য পড়াটা কতটুকু গুরুত্বপূর্ণ? পড়ার কোনো বিকল্প নাই। আপনি দেখেন মহাগ্রন্থ কোরআনও বলছে ইকরা দিয়ে শুরু হয়েছে, ইকরা পড়ার কথা বলছে, পড়ো তোমার প্রভুর নামে, পড়তে বলেছে। এবং এমন কোনো ধর্ম দর্শন নেই যেখানে পড়াকে এড়িয়ে গেছে। তার চেয়ে বড় ব্যাপার হলো যে পড়া মানে শুধু বই পড়া তা না। যখন বইয়ের জন্ম হয় নাই, যখন গুটেনবার্গের জন্ম হয় নাই, অর্থাৎ প্রিন্টিং প্রেস শুরু হয় নাই, তখনও তো মানুষ পড়তো তালপাতায় লেখা, গুহাগাত্রে লেখা। তার আগেও মানুষ পড়তো, প্রকৃতি থেকে পাঠ নিত, মানুষের জীবনাচরণ থেকে পাঠ নিত, মানুষের সঙ্গে কথা বলতে বলতে এগুলো কিন্তু পড়া, শুধু বই পড়া তা না। জীবন দর্শন, জীবন থেকে টেলিভিশন দেখি সেটাও পড়া, আমি যখন রেডিও শুনি সেটাও পড়া, রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ কথা বলছে, কুকুর কি আচরণ করছে, বিড়াল কি আচরণ করছে, সেগুলোও পাঠ করতে হয় একজন লেখকের। পড়ার কোনো বিকল্প নাই। আর আমার পূর্বপুরুষ লেখকরা যারা লিখে গেছে, সেই পরম্পরাটা যদি না ধরতে পারি, আমি রবীন্দ্রনাথের মতো লিখবো না, কিন্তু রবীন্দ্রনাথকে পড়েই আমার আত্মস্থ করতে হবে লেখালেখির শক্তি এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিক বিষয়, টেকনিক, এগুলো আয়ত্ত করতে হবে। কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে না, বঙ্কিমচন্দ্রকে বাদ দিয়ে না, কাজী নজরুলকে বাদ দিয়ে না। আমি তো জসিম পড়ি প্রচুর। আমি জসিমউদ্দিন সবচেয়ে বেশি যে রচনাবলী পড়েছে সেটা জসিমউদ্দিনের মতো কবিতা লিখলে এখন কেউ পড়বে না, কোনো প্রকাশক ছাপবে না। কিন্তু আমি ওর ভিতরে যে জিনিসটা পাই, সেখান থেকে আমি নতুন প্রেরণা যুক্ত হয় আমার সঙ্গে লেখার। এই জন্য পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে। এবং পড়া ছাড়া প্রকৃতি থেকেও মানুষ আসলে শিক্ষা সেটাই নিতে বললাম পারে। যে প্রকৃতি পড়া যায়। তোমার সাথে কথা বলতে গিয়ে, প্রশ্ন জবাব দিতে গিয়ে আমার ভাবনা যে থেমে একটু নেই। হলেও ভাবনা চলছে, ওটাও কিন্তু পাঠ। পাঠ খালি বইয়ের মেলে সাদা কাগজে কালো অক্ষরগুলো উচ্চারণ করাই শুধু পড়া না, অনুভব করাটাও পড়া, চিন্তা করাটাও পড়া, তর্ক করাটাও পড়া। পড়া ছাড়া ভালো লেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, সাহিত্যের প্রতি যে আপনার ভালোবাসাটা বা এই লেখার প্রতি, এটাই আসলে কিভাবে সৃষ্টি হয়েছিল? এটি আসলে বলা যেতে পারে একটি মানে দুর্ঘটনার মধ্য দিয়ে। আমার বাবা লিখতেন, ওনার মৃত্যুর পরে ওনার পাণ্ডুলিপি বেরিয়েছে, পেয়েছি খুঁজে, সেটি এবার বই আকারে বেরোচ্ছে। এই কালকে বা পরশুদিন আসবে আলোকায়ন থেকে। আমার বাবার নাম তুষ্টচরণ বাগচি। ওনার আমি 9টি খাতা পেয়ে ওনার মৃত্যুর পরে। তা আমি যখন 6-7-এ পড়ি, বাবা দূরে চাকরি করতেন, কালকিনিতে, তোমাদের বাড়ির কাছেই চাকরি করতেন। উনি থানা কোঅপারেটিভ অফিসার ছিলেন। তো বাড়ি এসে দুপুরে বিশ্রাম নিচ্ছে আর আমি দুষ্টুমি করছি, তখন আমাকে এড়ানোর জন্য উনি আমাকে বলে, চল নৌকায় যাই। আমাদের চারপাশে জল, সারা বছর জল থাকতো চারপাশে, মাদারীপুর জেলার একেবারে সর্বদক্ষিণের গ্রাম। তো উনি ওই নৌকায় তুলে দিয়ে আমাকে জোরে ঠেলে পুকুরের মাঝখানে দিয়ে বলল, তুই অনেক বিরক্ত করছিস। ওই যে সাথে খাতা দিল ছুঁড়ে, একটা পেন্সিল দিল, যে হয় কবিতা লিখবি, নাহলে ছবি আঁকবি, নাহলে তোর বাড়িতে আর ফিরতে পারবি না। তখন আমি বাধ্য হয়ে শাস্তিটাকে, ওই বললাম দুর্ঘটনা, সেটাকে আমি মনে করলাম, আচ্ছা জসিমউদ্দিনের একটা কবিতা তো আমার মুখস্থ আছে। হ্যাঁ, ওই কবিতাটা অনেক বড়দের কবিতা, সেটি আমার মুখস্থ হলো। ওটি আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু লাইন ঘুরিয়ে টুরিয়ে লিখে, যে বাবাকে তো ফাঁকি দেওয়া যাবেই, বাবা লিখে জসীমউদ্দিনের ফেলছি, কবিতা নকল করে একটু লিখলাম। ঘুরিয়ে লিখলেন। তখন বাড়িতে যখন আনলো বাবা, তখন বললেন যে, বাবা লিখছো তো ভালো, কিন্তু জসীমউদ্দিনের মতো লিখলে তো হবে না, নিজের মতো লিখতে হবে। এই যে আমার একটা শিক্ষা দাঁড়ালো, যে বাবা প্রথম বুঝলো কি করে জসীমউদ্দিন, কারণ বাবা এগুলো পড়েন। দ্বিতীয়ত, নিজের মতো না দাঁড়াইলে, অর্থাৎ প্রত্যেকের লেখাই কিন্তু আলাদা, লেখাটা কিন্তু প্রত্যেকটাই লেখা যার যার আলাদা স্বাতন্ত্র তৈরি হয়, নিজস্ব ভাষা তৈরি হয়। এই যে তখন মনে হলো, আচ্ছা এই কবিতা এরকম তো আমিও একটা লিখতে পারি। তখন আমি রাতে একটা কবিতা লিখি, এবং সেটি আমার স্কুলের শিক্ষক অনিল কৃষ্ণ দত্তকে দেখালে উনি বলেন যে খুব ভালো লিখেছিস। ওনার প্রশংসা পেয়ে বাবার প্রেরণায় শাস্তি হিসেবে কবিতা লিখি। সেটিকে রিভাইজ করতে গিয়ে আমার স্কুলের শিক্ষক অনিল দত্ত আমাকে শেখালেন, উনি বাংলা এমএ পাস ছিলেন। এরপরে আস্তে আস্তে লিখের ভিতরে ঢুকে গেলাম, যে এখন আর পথ ফেরার কোনো উপায় নেই। বই মেলায় প্রতি বছরই অনেক নতুন লেখক সৃষ্টি হয়। তো এখানে সাধারণ মানুষের কিছু কথা আছে যে আসলে এত লেখক বইমেলায় এবং তাদের লেখার মান নিয়ে কথা ওঠে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে লেখার মানটা কি খুব গুরুত্বপূর্ণ? এমন হতে পারে যে আমার সাহিত্য ভাল লাগছে, আমার মনে হচ্ছে যে আমি একটা বই লিখি, সে লেখা হয়তো হচ্ছে না ঠিকভাবে, কিন্তু এটা তো আসলে আমার একটা তৃপ্তির ব্যাপার, আমি আমার নিজের একটা আত্মতৃপ্তির জন্য লিখছি। না না, সেটি হয় কি, এখন প্রযুক্তির সুযোগে একদিনের ভিতরে বই বের করা যায়। আগে আমরা যখন লিখতে শুরু আসি, লেটার পেজের যুগ, এত সহজ ছিল না একটা বই ছাপা। একজন প্রকাশক লগ্নি করার জন্য সে বইটা রিভিউ করা, তো ভালো মন্দ দেখতে, এখন এগুলো লাগে না। কিন্তু মান দরকার, এই জন্যে যিনি লেখালেখি সম্পর্কে জানেন না, শুধুই পাঠক,
তিনিও কিন্তু একটা বই পড়লে তার ভালো লাগা মন্দ লাগাটা সে বুঝতে পারে। আমরা গান জানি না, কিন্তু গানের তাল কেটে গেলে কিন্তু ঠিকই সবার কানে লাগে, ওরকম পাঠকেরও কিন্তু কানে লাগে। সে আর তার বই হাত দিয়ে গ্রহণ করবে না। তো 2টা বই 3টা বই বেরোনোর পরে ওই লেখকের তো লেখক মৃত্যু ঘটে যাবে। এই জন্যই প্রস্তুতিটা দরকার, শেখাটা দরকার। ঠিক মতো যদি না শিখে সাইকেল চালাতে যাই তো আমি তো অ্যাক্সিডেন্ট করবো। ওই লেখক তো অ্যাক্সিডেন্ট করবে ঠিক মতো না জেনে লিখলে। সে নিজেও টের পায়, একসময় এমন হতাশ হবে যে আর ফেসবুকের স্ট্যাটাস লিখতেও শক্তি পাবে না। এই জন্যে প্র্যাকটিস দরকার, অগ্রজদের কাছ থেকে শিক্ষা দরকার, ভালো সম্পাদক দরকার। আমার ধারণা যদি প্রত্যেক প্রকাশকে একজন সম্পাদক থাকতো, যে বই বেরোয় তার অর্ধেক বইও বেরোতো না, আগেই মানহীন বলে বাতিল হয়ে যেত। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যাশা যে এবারের বইমেলাটা একটু দেরি করে শুরু হয়েছে, কিন্তু দারুণ কিছু হোক। আমাদেরও সেই প্রত্যাশা যে এবার ওই অনেক ভাঙা গড়ায় অন্য বছরের চেয়ে এবারের বইমেলার প্রচারটাও বেশি হয়েছে, যেহেতু কবে হবে না হবে, প্রকাশক আসবে কি না আসবে, তো সেটি আমার মনে হয় এটি পুষিয়ে যাবে। আর সমস্ত প্রত্যাশা তো আমাদের পূরণ হয় না, কিছু থাকে যে বার না হোক পরের বার হবে, সেই প্রত্যাশাটাও অনেক জরুরি। অনেক আপনাদেরও ধন্যবাদ, খবরের কাগজকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আমাদের খবরের কাগজের লেখক আড্ডার আয়োজন। এখানেই শেষ করছি। প্রতিদিন আমরা খবরের কাগজ থেকে বইমেলার নানান সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত থাকব। আপনারা চোখ রাখুন খবরের কাগজের পাতায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।